নমস্কার, শুভ সন্ধ্যা। এই সময়ের অনুষ্ঠান প্রতিদিনই হয়ে থাকে, তবে প্রতিদিনই যে লাইভ হয় না সেরকম কোনো ব্যাপার নেই। আমি কয়েকটা দিনই লাইভে আসি, সপ্তাহে 4টে দিন, বাকি 3 দিন রেকর্ডিং দেখেন আপনারা। অনেক সময় রেকর্ডিং প্রোগ্রাম দেখেও আপনারা ফোন করে ফেলেন, কিন্তু না, ওগুলো রেকর্ডিং একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক তাও আজকের এই সুন্দর সন্ধ্যাটা আরও সুন্দরভাবে যাতে হয়। সুন্দর কিভাবে হবে? এখানে কি দামি দামি আর্টিস্ট আসবে? সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কেউ গান করবে? না, এখানে আলোচ্য বিষয় এমন কিছু থাকে যে আমাদের মতো সাধারণ কিছু মানুষ যারা নিজেদের শরীর নিয়ে বেশ বিচলিত আছে, দুর্বিপাকে আছে, যারা গ্রামে মানুষ, যারা দূরে থাকে, শহর থেকে অনেক দূরে, সেরকম কিছু মানুষকে আমরা উপশম দিয়ে থাকি। একদম এক্স্যাক্ট এই ব্যাপারটাই। কারণ আমাদের চেম্বারে শহরের বাবুরা আসেন না, কারণ শহরের বাবুদের জন্য বড় বড় নার্সিংহোম, হসপিটাল আছে, বড় বড় মেডিক্লেম আছে, তারা টাকা খরচা করে আরও অনেক বড় বড় হাসপাতালে দেখাতে পারেন। অনেক দামি ডাক্তার যাদের 5,000 6,000 করে ফিজ একবার ভিজিটে, তাদেরকে দেখান। কিন্তু বলে না কথায় যে ধর্মের কল বাতাসে নড়ে। আমার চেম্বারে এরকম কিছু বাবুদের দেখা যায় যারা বোম্বে টাটা মেমোরিয়াল, ভেলোর থেকে যখন প্রত্যাখ্যান করিয়ে দেয়, প্রত্যাখ্যিত হয়ে যখন বিতাড়িত হয়ে সেখান থেকে চলে আসতে হয়, যার কোনো ট্রিটমেন্ট নেই, আপনারা কলকাতা বাড়ি ফিরে যান, তখন তারা আসেন। মানে আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া হয়নি যারা আজকে নতুন। নমস্কার, আমি ডক্টর এস.কে. সেন, ডক্টর সেন নামে পরিচিত। বিগত 23 বছর ধরে আপনাদের সামনে, আপনাদের সেবায়। তো যখন এই দূর দূরান্ত থেকে মানুষগুলো, মানে শহরের বাবুরা, পয়সাওয়ালা বাবুরা বিতাড়িত হন হসপিটাল থেকে, হতে হয় না আপনার বাড়ির পেশেন্টের আর কোনো ট্রিটমেন্ট নেই, আপনি নিয়ে চলে যান, একে বলে বিতাড়িত। নাহলে আজকের ডেটে নার্সিংহোমে একটা পেশেন্ট পাবে আর তাকে ছেড়ে দেবে? হয় না, কিছু করার নেই, আর সেই পেশেন্টের আর কোনো চিকিৎসা নেই, তাকে ছেড়ে দিতে হবে, তাই সেখান থেকে চলে আসতে হয়। তখন সেই পয়সাওয়ালা বাবুরা খোঁজ করেন আমার। মানে আমি হলাম কি, ছাই ফেলতে ভাঙা কুলো। আজকালকার প্রজন্ম এই শব্দের কথাটির মানে জানবে না, যারা আমাদের প্রজন্মের আছেন তারা জানবেন যে ছাই ফেলতে ভাঙা কুলো কি বোঝায়। মানে কুলো সাধারণভাবে আজকের ডেটে তো নেই, উঠে গেছে, অনেকে জানেই না। এখনকার প্রজন্মের বাচ্চারা কুলো কি, মানে এটাই আগে জিজ্ঞাসা করে বসবে। তো সেই আগের আমাদের জেনারেশনে যারা বসে আছেন টিভির পর্দার সামনে, ওনারা জানেন কুলো সাধারণভাবে চালের মধ্যে ধুলো, ডালের মধ্যে ধুলো, গমের মধ্যে ধুলো, এগুলো বাছাই করা হতো। আমি আমার ঠাকুমাকে দেখেছি, দিদার হাতে দেখেছি, এবং একটা দারুণ টেকনিক আছে তা থেকে লুফে নেবার ব্যাপারটা। তো যারা করেছেন তারা জানেন। আমিও তো গ্রাম থেকে মানুষ হওয়া। তো তখন কুলোর অনেক দাম, কিন্তু যখন এই চাল, ডাল, গমের ধুলো বাছাই করে, ধুলো ঝাড়াই করে, আর যখন সেটা একটু ভেঙে যায় তখনও বাড়ির লোক বলে ফেলিস না। উনুনের ঝিকের যে ছাইগুলো আছে, উনুন থেকে আগে তো কয়লায় রান্না হতো, তা পুড়ে যাওয়ার পর যে ছাই তৈরি হতো, অ্যাশটা, বলছে ওটাও তো ফেলতে কাজে লাগবে, রেখে দে। তা তখন তার ডিমোশন হয়ে গেল কুলোর, মানে ওকে ফেলা যাচ্ছে না, সাপের ছুঁচো গেলা, না ফেলতে পারছে না গিলতে পারছে। তাই কুলোর অবস্থানও তাই পরিবারে, যে তাকে পরিবারের লোকেরা ফেলতেও পারছে না, আবার গিয়ে রান্নাঘরের মধ্যে রাখতেও পারছে না, কারণ ভেঙে গেছে। তো আমার অবস্থা তাই। মানে এই শহরের বাবুরা, তারা সরাসরি আসতেও পারছে না। মা, আবার আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাতে যাবো না, ছি, ঠিক তো? আয়ুর্বেদ ট্রিটমেন্ট, আমাদের এত পয়সা আছে, আমরা এত বড় লোক, আর আমরা আয়ুর্বেদে যাব? মানে জাত চলে যেতে পারে। মানে এরকম অনেক ডাক্তারকে বলতে শুনেছি, শিক্ষিত লোক হয় আয়ুর্বেদ করেন, তাহলে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাতে গেলে কি লন্ডন থেকে পাশ করে আসতে হয় নাকি? তবুও বলি, আই ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রাডিকশন। মাঝে মধ্যে এই সমস্ত কথাবার্তা মাথায় আসে।
নিজেই জবাব খুঁজে পায় না, এর কি উত্তর? একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে বলছে পড়াশোনা করে শিক্ষিত হয়ে আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন আপনি। আপনাকে বোধহয় ছোটবেলা আপনার মা কমলা লেবু ছাড়িয়ে খাওয়ায়নি, খাইয়েছিল? আপনাকে আপনার মা বাবা বাজার থেকে আঙুর কিনে এনে খাওয়ায়নি? পাকা পেঁপে কলা খেয়েছেন? দুধ খাইয়েছে? কি খেয়ে বড় হয়েছেন? না, যে ডক্টররা, এই অ্যালোপ্যাথি ডক্টররা আর কি আমাদের আন্ডার এস্টিমেট করে আয়ুর্বেদকে, তাদেরকে বলছি আর কি, যে এই ধরনের অ্যালোপ্যাথি ডক্টররা কি খেয়ে বড় হয়েছে? তারা কি দুধ, জল, ফল, সবজি এসব কিছু খায়নি? ক্যাপসুল খেয়েছিলেন? মাল্টিভিটামিনের ক্যাপসুল খেয়ে বড় হয়েছেন? হননি তো। এগুলো প্রকৃতি থেকে এনে আপনার বাবা বাজার থেকে এনে দিত, মা ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিত। তাহলে তো আপনাকে জিজ্ঞেস করা উচিত ছিল আগে বাবা মাকে, বাবা মা আপনার এইরকম অশিক্ষিত তোমরা, আমাকে ছোটবেলায় তোমরা কমলা লেবু খাইয়েছিলে, একটা মাল্টিভিটামিন ক্যাপসুল খাইয়ে আমাকে বড় করতে পারতে। আমার মনে হয় ওনাদের একটু শিক্ষার দরকার আছে। পেশেন্টকে শিক্ষার কথা বলে লাভ কি আছে? পেশেন্ট তো ইনোসেন্ট হতেই পারে, পেশেন্টের মধ্যে শিক্ষা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু রোগটা তো থাকবে, অসুখটা তো থাকবে। তাহলে যে ডক্টর বলছে সে তো শিক্ষিত না অশিক্ষিত আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। যে ডক্টর বলেছে পেশেন্টকে যে আপনারা শিক্ষিত মানুষ হয়ে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাচ্ছেন, সেই ডক্টরের ছোটবেলাটা কি মাল্টিভিটামিন ক্যাপসুল খেয়ে বড় হয়েছিলেন? মানে ব্রেকফাস্টে উঠেই মা ওই জ্যাম জেলি পাউরুটিতে দেননি, ডিমের টোস্ট খাননি, আচ্ছা ওটস খাননি, ভাত মুড়ি খাননি, আমাদের মতো ডাল রুটি খায় না অ্যালোপ্যাথি ডক্টররা, তাই তো? তারা কি ফলমূল খেয়ে বড় হয়নি? তারা ওটা কি আয়ুর্বেদের মধ্যে পড়ছে না? কেন কমলা লেবুটা খাইয়েছিল? মাকে জিজ্ঞাসা করবেন। আমলকিটা কেন খাইয়েছিল? মাকে জিজ্ঞাসা করবেন। বাবা কেন বাজার থেকে আঙুরটা এনেছিল, আনারসটা কিনে এনেছিল? বাবাকে একবার জিজ্ঞেস করবেন। আগে নিজের পরিবারটা তো চেক করার দরকার আছে মশাই, ডাক্তারবাবু। যে বাবা মাটা শিক্ষার অভাব ছিল আপনাকে যে এত ফলমূল খাইয়ে বড় করলো, এগুলো আয়ুর্বেদ না? কেন খাওয়ানো হচ্ছে? ছেলেটির শরীরে যাতে ভিটামিনটা যায়। দুধ কেন খাইয়েছিল আপনাকে? সুষম খাদ্যটা যেন আপনার শরীরে যায়, ছেলেটা যেন সুস্থ থাকে। আপনি যেরকম বড় হয়ে বাংলা মায়ের অ্যাংলো ছেলে, কি করে বুঝবো বলুন নাকি? সব ইংরেজি হয়ে গেল। তাহলে ফলমূল কেউ খাবো না, সবজি খাবো না? ফলমূল সবজি খেলে, প্রাকৃতিক জিনিস খেলে তারা অশিক্ষিত হয়ে যায়। কোনোদিন যদি একটা চ্যানেলের মধ্যে, নিউজ চ্যানেলের মধ্যে ডিবেটে আসেন, সেদিন আমাকে একটু জায়গা দেবেন আপনাদের পাশে। আমারও কয়েকটা প্রশ্ন আপনাদের করার আছে, যে আপনারা কি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে একটা করে ক্যাপসুল খেয়ে জল খেয়ে নেন নাকি এখন, না খাবার খান? তাহলে খাবারটা প্রকৃতি থেকে নয়, ওটা আয়ুর্বেদের মধ্যে পড়ে না? পড়ে। বোঝার বিষয় আছে মহাশয়, যে আপনি, অনেক পেশেন্ট আমাকে এসে বলে, ডাক্তারবাবু বাড়ির সাথে ঝগড়া কইরা আইছি। হ্যাঁ, আমার মাথাটা কিনে নিয়েছেন আপনি। আপনি বাড়ির সাথে ঝগড়া করে আমার কাছে দেখাতে এসেছেন বলে আমার মাথাটা কিনে নিলেন কেন? না, বাড়ির লোক তো মানতেই চায় না আয়ুর্বেদকে। হ্যাঁ, ওনারা মঙ্গল গ্রহে বড় হয়েছেন, চাঁদে পড়াশোনা করেছেন, তারপর পৃথিবীতে ফিরে এসেছেন। ওনারা মহাপুরুষ আপনার বাড়ির লোকেরা, তাই না? তাহলে আয়ুর্বেদকে নিয়ে এত আন্ডার এস্টিমেট। আজকে শুনে রাখুন, আর হয়তো 5টা বছরের মতো লাগবে। আমি জানি না ততদিন অবধি আমি পৌঁছাতে পারবো কিনা, টিকে থাকবো কিনা। আয়ুর্বেদকে জায়গা দিতেই হবে। কেন বলুন তো? কারণ যে বাবা মাকে অস্বীকার করে তার ঠাঁই নরকে। যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে সেই ছেলে বউ যখন বুড়ো হবে, তার ছেলে পুলেও কিন্তু ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, তাই না? তাহলে পৃথিবীর সৃষ্টির আদিতে কি চিকিৎসা ছিল? একটু ইতিহাস খুঁজে দেখুন। এখন যেমন আপনারা ধর্ম নিয়ে খুব দৌড়াদৌড়ি করছেন, পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে কোন ধর্ম ছিল, হিন্দু না মুসলিম, ইসলাম ইত্যাদি, এসব নিয়ে লড়াই করছেন। একবার চিকিৎসাটাও ঘেঁটে দেখুন না, যে পৃথিবীর সৃষ্টির আদিতে কোন চিকিৎসা ছিল, কত বছর অবধি। তাহলে আজকে সেই চিকিৎসাকে অস্বীকার করা হচ্ছে কেন?
মডার্ন মেডিসিন। নাম কি? মডার্ন মেডিসিন, আধুনিক সবে এসেছে। তার মানে এখনো সে ট্র্যাডিশনালে ঢুকতে পারেনি। তো বনে দিয়া নয় যে পুরাকাল থেকে এই মডার্ন মেডিসিন চলে আসছে, কোথাও বলতে শুনেছেন? ঐতিহাসিক জমানা থেকে মডার্ন মেডিসিনে চিকিৎসা চলে আসছে, শুনেছেন কোনোদিন? আপনি এই কথাটা বারবার শুনবেন। মানুষ সৃষ্টির সময় থেকে ওই আয়ুর্বেদ চিকিৎসা চলে আসছে, এটা কিন্তু শুনবেন। আমি মিথ্যে বললে আপনার হাতে অ্যান্ড্রয়েড দামি মোবাইল আছে, গুগলে টাইপ করুন হিস্ট্রি অফ আয়ুর্বেদা, হিস্ট্রি অফ মডার্ন মেডিসিন, দুটোকে একটু পড়ে নিন, নিজে বুঝতে পারবেন কোন চিকিৎসাটা প্রথম এসেছিল পৃথিবীতে। এই আয়ুর্বেদের সঙ্গে আরও একটা ছিল ইসলামী মতে ইউনানি, যেটা ইউনানি বাগদাদ থেকে, ইউনান, সেখানে প্রথম এর স্থাপত্য গড়া হয়েছিল। যারা ইউনানি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানবেন, আমাদের এগুলো জেনে রাখতেই হয়। আয়ুর্বেদ ডক্টর বা ইউনানি ডক্টর বোথ ডিপার্টমেন্টের খোঁজটাই রাখে। কেন? এই দুটো ট্র্যাডিশনাল মেডিসিন পৃথিবী সৃষ্টির সেই আদি থেকে চলে আসছে। এই আয়ুর্বেদেও শল্য চিকিৎসা আছে। শল্য চিকিৎসা বলতে হয়তো আপনারা বুঝছেন না, অপারেশন। এই অপারেশন পৃথিবী সৃষ্টির আদিতেও ছিল, তখনও হয়ে এসেছে। একটু পড়ুন না, জানতে পারবেন। আমার কথায় কেন বিশ্বাস করবেন? আমি তো সেদিনের যোগী। এই কি, আয়ুর্বেদটাকে বাই হার্ট ভালোবাসি, রক্তে আছে একদম পুরো। এর বিরুদ্ধে কথা শুনতে পারবো না, তার থেকে সেখান থেকে প্রস্থান করব, কিন্তু আয়ুর্বেদের বিরুদ্ধে কিছু শুনতে পারবো না। যেটাই শুনতে হবে মিথ্যে শুনতে হবে। এই তো সেদিনের তৈরি সব আয়ুর্বেদ। আচ্ছা, এই ধরনের মানুষগুলো যারা কথা বলে, যারা, তাদেরকে মহাপুরুষ মনে হয় আমার। যাই হোক, আয়ুর্বেদ সম্বন্ধে জানার ইচ্ছা হলে এখন গুগলস অনেক কিছু দিচ্ছে, বইমেলা হচ্ছে বিভিন্ন দিকে। হিস্ট্রি অফ আয়ুর্বেদা বা চিকিৎসার ইতিহাস একটা বই কিনবেন, বলে দিলাম, চিকিৎসার ইতিহাস। তাহলেই দেখবেন সেখানে কারা, আপনাদের এই মডার্ন মেডিসিন না আমরা আয়ুর্বেদ। এই জন্যই তো বলে आयुर्वेद है सर्गियो शक्ति हर जड़ी बूटी में बसे है राम, रागी जो सुनाए रागिनी रोगी को मिले आराम। এই আয়ুর্বেদের মধ্যে ঈশ্বরের ছোঁয়া আছে, নেই? তুলসী গাছে জল দেন, কেন দেন? তুলসী কে দেবতা ভাবেন তো? ঠিক তাই। ওনার মধ্যে হরি কবা দেখেছেন আপনারা? আমি জানি না। হরি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ সবার বাড়িতেই আছে। হিন্দু বাড়িতে তুলসী গাছে জল দেন আপনারা। এখন ইসলামিক বাড়িতেও, মুসলিম বাড়িতেও পাবেন। কেন আমি এত ডেফিনেট কেন বলছি? কারণ ওর মধ্যে হরি ঠাকুর এসে কবা দেখা দিয়েছে আমি জানি না, কারণ আমি তো দর্শন পাইনি, কেউ পেয়েছে আমাকে বলেও নি, শুধু চলে আসছে চিরাচরিত। কিন্তু সকালবেলা উঠে যদি 3টে তুলসী পাতা কেউ চিবিয়ে খায়, তার যে কি উপকারিতা খাতায় লিখে এক্সপ্লেন করে যাবে না। কেন? একটা মানুষের শরীরের ইমিউনিটি তৈরি করতে তুলসী পাতার বিকল্প কিছু নেই। যাদেরকে এই হ্যাঁচো, কাশি ইত্যাদি রোগ আছে, হাঁচি কাশির, দীর্ঘ বছর ধরে অনেক টাকা দিয়ে এলেন অনেক ডাক্তারকে, বড় বড় ডাক্তারকে, ভ্যাকসিন নিয়ে এসেছেন, শুধু আমার কথা শুনে সকালবেলা উঠে 5টা তুলসী পাতা, 1 চামচ মধু আর একটুখানি আদা চিবিয়ে খেয়ে যান, রোজ খেয়ে যান। আপনি দেখবেন একদিন আপনার এই রোগ থেকে মুক্তি পেয়ে গেছেন। কেন? কি কাণ্ড ঘটলো? কি এমন? সামান্য আদা, ওই মাংস টাংস আনলে আমরা তরকারিতে, মাংসে দিই, অন্যান্য তরকারিতে দিই, খিচুড়ি হলে দিই, ভালো চা বানাতে গেলে একটু আদা দিই। সেই আদা এত মারাত্মক একটা অসুখকে সারিয়ে ফেলতে পারে, যেটা জেনেটিক্যাল ডিজিজ। হ্যাঁ, আপনার চোখে কি সমস্যা আছে? চোখে না কানে? কোথায় কোথায় সমস্যা? চোখে না কানে? এত আনাড়ি পাবলিক হলে কি করে হবে? মানে দামি অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন বলে কি হাত চুলকাচ্ছে?
চুলকাচ্ছে? না, খুজলি করবেন না, গন্ধক রসায়ন খান, সেরে যাবে। কেমন? আজকে যে অনুষ্ঠানটা আছে সেটা দেখুন মন দিয়ে। সবসময় গ্যাস অম্বল অ্যাসিডিটি আর ভাল লাগে না তো? ভাল লাগে? সারাদিন পেশেন্ট ঠেঙিয়ে এসে গ্যাস অম্বল অ্যাসিডিটি, গ্যাস অম্বল অ্যাসিডিটি, তাই তো? সাজছে না ডাক্তারবাবু, জান না পাড়ায় এত ডাক্তার আছে, হচ্ছে না? ডাক্তারের কাছেও যাবেন না, সঠিক ওষুধও খাবেন না, আর শুধু নাটক। আমরা বুঝি না। তার থেকে শুনুন মন দিয়ে, বাড়িতে বসেই সেরে যেতে পারবেন। শুনুন টপিকগুলো। স্কুল লাইফেও এরকম করেছেন, চেয়ারের ক্লাসের পেছনে চেয়ারে বসতেন বেঞ্চে, আর সেখান থেকে বসে ক্লাসগুলোও করতেন না। এখনও তাই করে। বাড়িতে বসে টিভিটা দেখছেন, ফোনটা নিয়ে হাত চুলকাচ্ছে। এত চুলকালে হবে? মন দিয়ে শুনুন, এতে আপনার উপকার আছে। ওই রোজ একঘেয়েমি, আপনার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, যাদের দরকার আছে সত্যিকারে, ব্যথা তো থাকবেই, তো ফোন করে তো সারিয়ে দিতে পারবো না। তার জন্য ইউটিউবে বানিয়ে রেখে দিয়েছি ঘরোয়া টোটকা। ওখানে ইউটিউব দেখে নিন। আর যদি খুব দরকার থাকে তাহলে নিচে নাম্বার দেয়া আছে, ওই নাম্বারে কল করে নেবেন। কেমন? যাই হোক, তাহলে এই শল্য চিকিৎসা মানে অপারেশন, এটাও কিন্তু আপনাদের আয়ুর্বেদ ডিপার্টমেন্টেও ছিল, এখনো আছে। ব্যাচেলর অফ বিএমএস, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাহলে সার্জারি মিন্স আয়ুর্বেদিক ডক্টররাও সার্জারিতে আছে বা যেতে পারে। কিন্তু যেতে হয় না কেন? এত মেডিসিন আছে সমস্ত রোগের জন্যই, যেগুলো আপনারা অপারেশন করান সেগুলো সমস্ত মেডিসিনে পাওয়া যায়। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। তাই সার্জারিতে আয়ুর্বেদিক ডক্টররা যায় না। যারা বিএমএস করেছে, বিএমএস এর লাস্ট এজটা সার্জারির, বিএমএস এর শেষের এজটা সার্বজনীন দুর্গোৎসব নয়। ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিনস অ্যান্ড সার্জারি। তাহলে এই সার্জারিতে যে কোনো আয়ুর্বেদিক ডক্টররাও যেতে পারে বা পারত, কিন্তু কেন যায় না? যেহেতু সমস্ত মেডিসিনে আছে, কেন লোকটাকে কেটে কুটে ক্ষত চিকিৎসা করতে যাব? তাই না? মেডিসিনে হোক। ভগবান যে পার্টসগুলো দিয়ে পাঠিয়েছে তাকে যদি কেটে কুটে আমরা রাইট করতে যাই, হবে? আমি এরকম অনেক বড় বড় ডক্টরের অপারেশন দেখেছি। আমারই এক বান্ধবী আছে, জার্মানে থাকেন, উনিও ডক্টর। ওনারও আজ থেকে 3 বছর আগে অপারেশন হয়েছিল। আজকের ডেটে এমন সিচুয়েশন, যাবার একটা বড় টিউমার। তাহলে ওখানে ডক্টররা তো আরো ওয়াকিবহাল আমাদের থেকে বেশি, তাই না? কিন্তু না, সবসময় সাকসেস হয় না। তাই দেখবেন প্রতিটা সার্জারির ডক্টর, সার্জিক্যাল ডক্টর আপনাদের কোনো ভরসা দেয় না। না, অপারেশনের পর কি হয় আমরা কিছু বলতে পারছি না। ডাক্তারবাবু সেরেই যাবে তো, কিছু জানি না। আবার হবে না তো, কিছু জানি না, বলা যেতে পারে না। তাদেরই ফিস কিন্তু সব থেকে বেশি। আজকে জবাই করে দিয়ে চলে যাওয়ার পর মোটা টাকা, যেটা তিনি একটা অপারেশন করে ইনকাম করেন, আমাদের বোধহয় 1 মাস লাগে। আমাদের মতো এরকম ছোটখাটো নগণ্য ডাক্তারদের তাও হয়ে ওঠে না বোধহয়। তাহলে বুঝতে পারছেন আমরা এত খেটে পরিশ্রম করে ট্রিটমেন্টটা করি কেন? পেশেন্টটা যাতে কোনো এফেক্টেড না হয়। অপারেশনের সিনই নেই তো অপারেশনের সাইড এফেক্টের কোনো কথাও নেই। যা ছিল তাই থাকবে, সেটাকে যতটা কমিয়ে আনা যায় নর্মালে ফিরিয়ে আনা যাবে। তাহলে মানুষটাকে কেটে কুটে বাদ দিয়ে কে ভালো আছে? গল ব্লাডার স্টোন, আপনি গোটা গল ব্লাডার বাদ দিয়েছে, আপনি ভালো আছেন? নিজের বুকে হাত দিয়ে বলুন কি কি হচ্ছে, আমি বলে দেবো। খাওয়া দাওয়া সব চুলোয় উচ্ছন্নে চলে গেছে, অ্যান্টাসিড ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াতে হয়, প্রতিদিন অ্যান্টাসিড 1টা থেকে 3টে অবধি খেতে হয়। যতদিন বেঁচে থাকবে আরো অ্যান্টাসিড খেয়ে বেঁচে থাকতে হবে, নাহলে আপনি বাঁচবেন না। এত অ্যাসিড হবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, এইরকম মনে হবে আপনার। তাহলে এই কথাটা কি আপনাকে গল ব্লাডার স্টোন অপারেট করার সময় বলেছিল? গল ব্লাডারটা পুরোটা কেটে বাদ দেওয়ার সময় ওপেন বলেছিল যে এই হবে দুর্ঘটনা? তখন তো আপনাকে বিরিয়ানি খাইছিল, আরে স্যার আপনি অপারেশন করবেন? হ্যাঁ ঠিকই তাই। এখন গিয়ে খালি নার্সিংহোমে বলুন, গিয়ে একবার বলুন স্যার আমার ওই মিসেসের ওভারিতে একটা সিস্ট হয়েছে আর অ্যাপেন্ডিক্সটা একটু বেড়েছে, ওটাকে একটু অপারেশন করে দিতে হবে। আর এ বাবা,
কুয়ো হেঁটে চলে এসছে পিয়াসের কাছে, যে তৃষ্ণার্থ, আসুন আসুন, মটন বিরিয়ানি না চিকেন, কোনটা খাবেন? কি বলছেন স্যার? না, আপনি অপারেশন করতে নিজে যেচে এসেছেন নার্সিংহোমে, মানে জবাই যা হবে সেটা চিন্তা করা যায় না, বোঝা যাচ্ছে? এটা হয়তো শুনে অনেক ডাক্তারের রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু আমি কিন্তু রিয়েলিস্টিক বলছি। কমিউনিটি রাগ করলে হবে না, এটা কিন্তু বাস্তব। বাস্তবটাকে অস্বীকার করতে পারবেন না। তো অপারেশন তো যা খুশিভাবে করে দেওয়া হলো, চলো সাকসেস। তারপর 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 এখনো তো বেঁচে রাখতে হবে। রুগীকে অপারেশন করার পর তো আর ঘাটে পাঠিয়ে দেওয়া হয় না, বাড়িতে পাঠানো হয়। বাড়িতে কি ভালো থাকবে সে? তাহলে সেটা জানানো উচিত। আমরা প্রেসক্রিপশন করলে কি অসুবিধা হবে আমরা বলে দিই যে 7 দিনের মধ্যে আপনার একটু গ্যাস অ্যাসিডিটি হতে পারে। যদি আপনার অ্যাসিডিটির প্রবলেম থাকে আগে থাকতে, তাহলে কিন্তু হবে একটু পেট জ্বালা, একটু পেট গোলানো, একটু গলা জ্বালা করে, কারোর করে আমাদের মেডিসিন খেয়ে। তার অ্যাসিডিটির প্রবলেম ছিল, তার জন্য আমরা জিজ্ঞেস করে নিই এবং মেডিসিন দিয়ে দিই। যদি তিনি না বলেন, কোথাও কোথাও ওভারলুক হয়ে যায়, দেওয়া হয় না। আবার সে ফোন করে জানায়, ডাক্তারবাবু 2 দিন ওষুধ খাইছি, আমার ব্যথা কমছে, প্রবলেম চলে যাচ্ছে, কিন্তু পেটের জ্বালা হচ্ছে খুব, খেতে পারি না, ওষুধ বন্ধ রাখছি 3 দিন। আমরা বুঝে যাই অ্যাসিড হচ্ছিল প্রচুর, ওষুধগুলো হজম করতে পারিনি, কিন্তু কাজ হয়ে গেছে ওতেই। বলছে আমি 2 দিন যা খাইছি আমার ব্যথা কিন্তু নরম পড়িছে। তাহলে ওষুধ কাজ করছে, কিন্তু তার পেটে আগে থাকতে অ্যাসিডিটি ছিল। সেটা যদি আপনারা বলতে ভুলে যান, আমাদের দোষ। তাহলে আমরা অপারেশনে যাইনি। কেন যাইনি? একটাই কারণ, অপারেশনে যাইনি যেহেতু আমাদের কাছে আরেকটি মহা অস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র, যেটার নাম হচ্ছে পঞ্চকর্মা। পঞ্চকর্মা হচ্ছে वामन विरेचन नश्य वस्ति रक्तमक्षण। What is Panchakarma? Panchakarma is the detoxification from a human body. Or what is yoga? This is also process of detoxification from mind, meditation and yoga. যোগা মেডিটেশন করলে আপনার মন ফ্রেশ হবে, আর পঞ্চকর্মা থেরাপি করালে আপনার শরীর বিষমুক্ত হবে। সেই পুরা যুগ থেকে চলে আসছে, এগুলো আমাদের নতুন তৈরি করা নয়, আমরা শুধু শিখে এসেছি। ঠিক? তাহলে আজকে আমরা যেহেতু পঞ্চকর্মা চলছে, এখন ডেলি চলছে পঞ্চকর্মা, এমনই একটা প্রসেস যারা পেট জ্বালা, পেটের যন্ত্রণা, হজম হচ্ছে না, ঘুমাতে পারে না, প্রতিদিন ঘুমানোর জন্য স্লিপিং পিলস ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, অ্যালজোলাম, তাই না? 10টা খেয়ে নিলে আর ঘুম ভাঙবে না। কি মজার জিনিস! একটা খেয়ে রোজ ঘুমায়, আর 10টা একটু রাগ করে অভিমান করে একটু খেয়ে নিলাম, টপাস করে জল খেয়ে নেবার পর ব্যাস একদম ঘুমের দেশে, আর ফিরবেন না, ঘুম আর ভাঙবে না। তাহলে যাদের এই ধরনের অভ্যাস আছে যে স্লিপিং পিলসকে ঘুমাতেই হয়, ঘুম আসছে না, আপনারা এসে শিরোধারা করে যান। থেরাপি এমন কিছু খরচা নয়, খুব কম খরচায় শিরোধারা, নেত্রপ্রভা, চোখের জন্য। এই যে থেরাপিগুলো হবে, এতে কিন্তু প্রচুর, মানে আপনাকে আর ওই ট্যাবলেটটা রোজ খেতে হবে না, নর্মাল ঘুমাবেন। জীবনটাকে নর্মাল করতে শিখুন, স্বাভাবিক করতে শিখুন। টপাস টপাস করে ট্যাবলেট খেয়ে বেঁচে থাকা থেকে ওরম বেঁচে না থাকা ভালো। ওষুধ খেয়ে বেঁচে থাকবো, লাভ কি? কেন? তার মানে আমার তো শেষ সময় ঘন্টা বেজে গেছে, আমাকে ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে, মানে এটা কি কোনোদিন রিয়েলাইজ করেন? আমি বলছি বলে না, আপনার নিজের কোনোদিন মনে হয় না যে আমাকে ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে? কি করলাম? তাহলে কোথাও তো একটা ভুল হচ্ছে, কারেকশন করুন, ভালো ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। অনেক ডক্টর আছে ভালো, আমাদের ইউনিটেই তো কত ভালো ভালো ডক্টর এসেছেন এখন। হ্যাঁ, এসে কনসাল্ট করুন। কারণ নতুন বছর থেকে একটা দিন রাখবো, সেটা রবিবার, না কোনো পেশেন্টের থেকে কোনো পয়সা কড়ি লাগবে না, আপনারা আসবেন এমনি।
ফিজ নিয়ে অনেক ডাক্তারি করে নিয়েছি, আর ভালো লাগছে না। এবার তো শেষের সময় এসে গেছে। এই শেষ কটা দিন আপনাদের জন্য, অন্তত সপ্তাহে একটা দিনও রেখেছি আমি, সেই গরিব দুঃখী মানুষগুলো যারা আসতে পারে না, দুটো মেডিসিন কিনতে পারে না, তাদের জন্য আমার সামর্থ্য মতো কিছু মেডিসিনও থাকবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আমার আশ্রমে ঠিক করছি, যেখানে আমার অনাথ বাচ্চারা আছে, বৃদ্ধ বৃদ্ধরা আছে, বৃদ্ধাশ্রম, সেখানে। চলুন দেখি এবার। What is Panchakarma? Ayurveda, Vamana, Virechana, Nashya, Raktamakshana and Vasti। এই পাঁচটা বিষয় আপনাদের ছোট ছোট করে জানিয়ে দেব, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার। নেক্সট, হোয়াট ইজ পঞ্চকর্মা? যেটা আপনাদের বলছিলাম, পঞ্চকর্মা ইজ দ্য ডিটক্সিফিকেশন অ্যান্ড পিউরিফিকেশন ট্রিটমেন্ট। পঞ্চকর্মা মিন্স থেরাপিজ। দিস থেরাপিজ আর ভামনা, ভিরেশনা, নশ্য, বস্তি অ্যান্ড রক্তমক্ষণা। এই পাঁচটা প্রসেস হচ্ছে প্রধান, এগুলোর অনেক ভাগ আছে, সো মেনি টাইপ অ্যান্ড ভ্যারাইটিজ। আরো কিছু এক্সট্রা বলি, শিরোধারা, অভ্যঙ্গম, উদ্ধারতনম, অক্ষিতর্পণা, কর্ণপূর্ণম, এগুলো এক্সট্রা। আরো অনেক প্রচুর ভাগ আছে। বামনা কি বলে দিই, যাদের খেয়ে হজম করতে পারেন না, যাদের আইবিএস আছে, যাদের আমাশা আছে, যাদের একবেলা খেলে আরেক বেলা খেতে ইচ্ছে করে না, তাদের। তাদের জন্য মোক্ষম ট্রিটমেন্ট একটা, থেরাপি একটা, ট্রিটমেন্ট বললে ভুল, এটা থেরাপি, পার্টিকুলার থেরাপি। শর্ট টাইমের জন্য একটা থেরাপি নেবেন, আপনি দেখবেন আপনার ওই সমস্যা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাচ্ছেন, আপনাকে আর ওষুধ খেতে হচ্ছে না। হ্যাঁ, আপনি বিশৃঙ্খল লাইফ লাইড করবেন, তার জন্য দায়ী ডাক্তার না, বয়ে গেছে আপনার জীবনের গ্যারান্টি নিতে। কেন? আপনার সন্দেহ হলেই জলসা হয়, স্যার আমি কিন্তু সন্দেহ হলে একটু বন্ধুদের সঙ্গে না একটু ওই গ্লাস ফ্রেন্ড দিয়ে নিয়ে বসি আর কি, তাহলে হয়ে গেল। আপনার লিভার কি করে ঠিক থাকবে, কি করে প্যানক্রিয়াস ঠিক থাকবে, কি করে গল ব্লাডার ঠিক থাকবে? পসিবল? আপনার হার্ট খারাপ হয়ে যাবে, কোলেস্টেরল বাড়তে থাকবে, লিপিড প্রোফাইল বাড়তে থাকবে, নার্ভাস সিস্টেম লুজ হতে থাকে, ডিসঅর্ডার হতে থাকে, সমস্যা। তাহলে আপনার জীবনটাকে ঠিকঠাক করতে হবে, ভালো থাকবো, সুস্থ থাকবো, এই ব্যাপারটা যদি আপনি চান তাহলে পঞ্চকর্মায় আসুন, একেবারের জন্য সেরে যাবেন। যদি বলেন না এখন একটু সমস্যা হচ্ছে ডাক্তারবাবু, এটাকে সারিয়ে দিন, তারপর আবার যা হয় হবে, তাহলে ঠিক আছে, শর্ট টার্ম কন্ডিশন, এখন সারিয়ে দেবো। তাহলে যাদের হজম হচ্ছে না, বারবার ফোন করেন, কল করেন, এই হজম হচ্ছে না ডাক্তারবাবু, পেটটি না জ্বালা করে মনে হয় আগুন জ্বলেই যাচ্ছে, এই যে ব্যাপারগুলো বলেন, এগুলো কারা? এগুলো কি পেট্রোল খেয়ে ফেলে না কেরোসিন খেয়ে ফেলেন? আমার পেটে আগুন জ্বলে যাচ্ছে মানে অ্যাসিডিটি হচ্ছে, সেটা বলুন, অ্যাসিড। সকালবেলা একটা জিনিস শিখিয়ে দিই আপনাদের, এর আগেও বলেছি, রাতের বেলা একটুখানি তেঁতুলের গুলি, এইটুকু দেখতে পাচ্ছেন পরিমাণ, এইটুকু 1 কাপ জলে ভিজিয়ে রাখুন, সকালবেলা গুলিয়ে নেবেন, নিয়ে ওটা খেয়ে নেবেন, তারপর আরো 2 গ্লাস জল, দেখবেন বমি পাচ্ছে, বমি করুন। ওই বমিটা যে মেঝেতে, কোনো লাল মেঝে বা আগেকার দিনে মেঝের মধ্যে পরিষ্কার করবেন না, ফেলে রাখুন। বমি কেমন হবে? লালা বেরোবে, শুধু জলের মতো লালা, কোনো কালার নেই। ওটা ধোবেন না, ফেলে রাখুন বিকেল অবধি, বিকেলে জল দিয়ে ধুয়ে দিন, দেখবেন ওই জায়গায় মেঝের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কেন? এগুলো থেকে বোঝেন না কিছু? কারণ এত হাই অ্যাসিড ছিল যে অ্যাসিডটা
ফলে ওই মেজের কালার ডিসকালার হয়ে গেছে। ওটা হাতের মুঠোয় থাকলে চামড়া উঠিয়ে দেবে, তাহলে ওটা পেটের মধ্যে থাকছে মানে ভেতরে পাকস্থলীর ক্ষয় হচ্ছে, সেখান থেকেই তো আলসার হয়। আলসার মানে কি? একটা ঘা, পাকস্থলীর ভিতরে একটা ঘা। কি করে হয়েছে? অত্যধিক অ্যাসিড জমে থেকে থেকে। ক্লিয়ার? তাহলে এই ধরনের যারা রুগী আছেন, সারা জীবন অ্যাসিড 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 করছেন, গ্যাস অম্বল অ্যাসিড, গ্যাস অম্বল অ্যাসিড, এক কথা বলে যায়, তাদের জন্য এই বামনা ওষুধের দ্বারা, ওষুধ প্রয়োগ করিয়ে আপনাকে এমন বমি করানো হবে 4 থেকে 5 দিন অবধি আপনার এই অ্যাসিডটাই পুরো ভেতর থেকে পরিষ্কার করে দেবে একদম। যেমনভাবে আপনারা বাথরুম পরিষ্কার করেন ব্লিচিং পাউডার, হারপিক দিয়ে, ঠিক তেমনই আমরা তো আর ব্লিচিং পাউডার হারপিক খাওয়াই না, মেডিসিন। ক্লিয়ার? এর থেকে সহজে আর কিভাবে বোঝাবো? আমার খুব বলতে অবাক লাগে, খারাপভাবে নেবেন না। এই পশ্চিমবাংলার যত না মানুষ আমার এই শোটা দেখে, তার থেকে অনেক বেশি বাংলাদেশে দেখে। এবং বাংলাদেশের মেডিকেল কলেজ রাজশাহী, সেখানকার প্রিন্সিপাল এবং স্টুডেন্টসরা ফোন করে আমার সাথে কথা বলে বিভিন্ন টপিক নিয়ে। বাংলায় আমি এই প্রেজেন্টেশনটা দিই বলে তারা বলে, বাংলাদেশে রাজশাহী কলেজ, মেডিকেল কলেজ, যে বাংলাতে এত ক্লিয়ারভাবে কোনো মেডিকেল অনুষ্ঠান আমরা দেখিনি, এত ক্লিয়ার কাট উইথ প্রেজেন্টেশন। বাংলাদেশের জন্য আমার সৌভাগ্য, আর আমাদের পশ্চিমবাংলার জন্য আমার দুর্ভাগ্য যে এখানকার মানুষরা দেখে না। চলুন আবার দেখি। তাহলে বামনা হচ্ছে ডান রিমুভ কাফা টক্সি, যে কফটা আছে সেটা বের করে দেবে। সারা জীবন সর্দি কাশি নিয়ে বয়ে বেড়াচ্ছে যারা, তাদের জন্য মারাত্মক উপকারী। অ্যাজমা, ক্রনিক অ্যালার্জি, ফিভার, ভিটিলিগো, সোরিয়াসিস এবং অ্যাসিডিটিতেও মারাত্মক কাজে লাগে। এই যে বমিটা করানো হবে, বুকের কফের সঙ্গে ভেতরে অ্যাসিডটাও বেরিয়ে আসে। ছোট বাচ্চাদের সর্দি কাশি হলে তাকে ওষুধ খাওয়ানো হয়, দেখবেন সর্দি কাশির ওষুধটা খাওয়ার পর ছোট বাচ্চারা তাকে দুধ খাওয়ালেন, দুধ খাওয়ার পরেই হড়ার করে বমি করে দেয়। বাবা মা তাকে বকতে শুরু করে, বমি করে দিলি, এত টাকা দুধ ইত্যাদি। না, ওরা যদি বমি না করতো তাহলে ওষুধটার কোনো কাজ হতো না। ওষুধটার কাজই তাই বমি করিয়ে দেওয়া। ওই দুধের বমির সাথে কফগুলো বেরিয়ে আসে, ফলে ওই বাচ্চাটা কিন্তু সর্দি কাশি আর হবে না, এবং টক ঢেকুর উঠত যে বাচ্চাটার, সেটাও আর হবে না। ছানা কাটা দুধ তুলে দেয়, এটাও উপকার হলো। মানে বাচ্চাদের এই বমিটার প্রয়োজন ছিল। ঠিক, নেক্সট যাই আমরা। বামনা এই থেরাপিটা যদি নেন আপনারা পঞ্চকর্মায়, বুস্ট ইমিউনিটি, গ্যাস্ট্রিক প্রবলেম সেরে যাবে। যারা হাঁপানি রোগী, সর্দি কাশি নিয়ে ভুগছেন, তারা উপকার পাবেন, হজমে উপকার হবে, এবং আমরা খাবার পরে যে হজমটা, ভেতরে রান্নাটা হয়, মেটাবলিজম, সেটাতেও উপকার হবে। এবং যারা সোরিয়াসিস রোগে ভুগছেন, এক্সিমা, দাঁত হাজা চুলকানি, এগুলো তো সারবেই, সঙ্গে সোরিয়াসিস, যেটা সারতে চায় না, স্কিনের একটা মারাত্মক ডিজিজ সোরিয়াসিস। এই সোরিয়াসিস মুক্তি পেয়ে যাবেন বামনা। এমন কিছু খরচা খরচ নয়, আপনি বহু লাখ টাকা খরচা করে ফেলেছেন, এই ডাক্তার ওই ডাক্তার, সবাই কিন্তু একটাই বলেছে আপনার সারবে না। আপনি এসে দেখুন তো সারে কিনা। আমরা সারাচ্ছি, তাই এত কনফিডেন্স। নাহলে এত বোল্ডলি বলতে পারতাম? যদি সারাতে না পারতাম, আমার ভেতরে ভয় থাকতো। সত্যের জয় সর্বদাই, সত্যমেব জয়তে। নেক্সট যাই আমরা। নেক্সট, দিস ইজ বামনা। এইভাবে আমরা বমি করাই। এই দেখুন, হাই অ্যাসিডিটি, আগুন জ্বলি যাচ্ছে পেটে। আগুন লেগে গেছে তো আপনাদের মতোই, বুক জ্বলি যাচ্ছে, এখানেও আগুন লেগে গেছে, ঠিক আপনাদের মতোই, তাই তো? এগুলো সব সেরে যাবে এই একটা থেরাপিতেই, বামনা। 5 দিনের জন্য বামনা করে যান। আপনাকে সারা বছর ধরে অ্যান্টাসিড খাবেন না এত অ্যান্টাসিড। দিনের পর দিন এই অ্যান্টাসিড খেতে 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 আপনার আলসার হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। আপনাকে যে যত বড় ডাক্তারি, যত দামি অ্যান্টাসিড খাওয়াক,
ওই অ্যান্টাসিড খেতে খেতেই আপনার মৃত্যুর কারণ হবে। ভয় দেখাচ্ছি না, সত্যি যেটা বলছি। কোন একটা অ্যালোপ্যাথি ডাক্তার বলুক আমাদের অ্যান্টাসিড খেয়ে কারো অ্যালসার হয়ে যাবে, বলুক দেখি কত দম আছে, প্রমাণ দিতে হবে। আর যদি বলেন প্রমাণ, আমি দেখিয়ে দেবো অ্যান্টাসিড খেতো সেই লোকের আলসার হয়েছে কিনা, এভিডেন্স নিয়ে কথা বলি। সুতরাং নিজের চোখে দেখি তো, এগুলো আমাদের তিক্ত অভিজ্ঞতা, এগুলো বই পড়তে হয় না, আমাদের বই পড়া অভিজ্ঞতা না, এত বোল্ডলি বলছি, এগুলো আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা। যাদের ইচ্ছা হবে ফোন করে ঠিক চলে আসবেন। নতুন বছর আসছে, আর একটা সুখবর দিয়ে রাখি আপনাদের জন্য, যে আগামী রবিবার যারা আসবেন, কালকে যারা বুক করেছেন চলে আসুন, রবিবার ভিড় থাকবে, তো থাকুক না ভিড়, তাতে কি হয়েছে, এখন তো ঠেলাঠেলি মানুষ ভালোবাসে। রবিবার বারাসাত শিশিরকুঞ্জে আছি, আর সেদিনে একটা ফিস যারা কাটবে তার সাথে পরিবারের আর একজনকে দেখাতে পারবেন, মানে ওই সামান্য ফিস নেই, ওটাতেও দুজন করে দেখাতে পারবেন। সেটা সানডে, কিন্তু আগামীকাল এসে আবার বলে ফেলবেন না ডাক্তারবাবু তো শুক্রবার বলেছিল, শনিবার কেন দেওয়া হয় নাই। আজকেও গিয়ে একজন চেম্বারে বলছিল, আরে বাবা ওই ফ্রিটা রবিবারের জন্য আছে, সে আজকে চলে গেছে তার ফ্যামিলি নিয়ে, সে আর একটা ফিসি দুটা কইছিলেন আপনি, বাবা ওটা রবিবারের জন্য, কামিং সানডে, বছরের শেষ দিন। তাই যাদের যাদের আমার উপর রাগ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে, মানুষ মাত্রই ভুল হয়, কারণ বছরের শেষে বিবাদ রাখতে চাই না, আজ আছি কাল নেই। সুতরাং পারলে ক্ষমা করবেন, কারণ এত হাজার হাজার পেশেন্ট দেখতে হয় প্রতি মাসেই। তো সুতরাং মহাপুরুষ তো নই যে সবাইকে সারিয়ে ফেলব, আমি কিন্তু চেষ্টার ত্রুটি রাখি না, বিশ্বাস করুন, বাই হার্ট ট্রিটমেন্টটা করি, ঠিক। আর তাই সপ্তাহে একটা দিন করে আশ্রম থেকে দেখব, যাদের আমার আশ্রম দেখার খুব ইচ্ছা ছিল, এবার বাকি জীবনটা তো এবার আশ্রমে বাচ্চাদের সঙ্গেই কাটাবো, তাই এখন থেকেই শুরু করে দিলাম, শেষ জীবনটা ওখানে। তাই সপ্তাহে একদিন করে আশ্রমে থাকবে না, আপনারা খুশি হয়ে আমার ওই অনাথ বাচ্চাদের জন্য যেটা দিয়ে যাবেন, আমার কোনো ফিস দাবি দাবা কিছু থাকবে না, ওই একটা দিন একদম গরিব দুঃখী ওই মানুষগুলোর জন্য। নেক্সট ইয়ার, পরের বছর থেকে শুরু করে দিচ্ছি, প্রসেসিং চলছে, কারণ আপনারা আসবেন এত দূর থেকে, এটাও ব্যবস্থা করব যারা আসবে দূর থেকে তারা যেন দুপুরের একটু খাবারও পেয়ে যায়, না ওটাও চেষ্টা করব। যখন এর আগেও আশ্রমে তো কাটিয়েছি আমি শঙ্কর মঠে, তখন সবাই এসে দুপুরে প্রসাদ নিয়ে যেত, চেষ্টা করব, ঠিক। যাই হোক, দেখি ভগবান কোথায় নিয়ে যায়। এতগুলো বছর তো কাটিয়ে দিলাম ট্রিটমেন্টে, এবার ধীরে ধীরে একটু অবসরের দিকে যাব, আর কোনো কম্পিটিশন না, দৌড়াদৌড়ি না। ডাক্তার হয়েছিলাম, বাবা বলেছিল একটা রুগীকে সুস্থ করতে পারলেই ডাক্তারি জীবন সার্থক হয়ে যায়। আপনাদের আশীর্বাদে অনেক ভালো করেছি, সবাইকে তো ভালো করা সম্ভব নয়, আমার আর চাওয়া পাওয়া নেই কিছু জীবনে, এই বছরের শেষ দিনে এসেই বলছি আপনাদের। তাই যেগুলো বলি শো থেকে এসে, যে প্রেজেন্টেশনগুলো দিই, সেগুলো সত্যিই আপনাদের উপকারের জন্য, যারা মন থেকে দেখে বা মন থেকে শোনেন। এই ধরনের সত্যিই পশ্চিম বাংলাতে কোনো টিভি চ্যানেলে এত ডিটেল নিয়ে এত ক্লিয়ার কাট কোনো মেডিকেলের অনুষ্ঠান হয় না। ট্রিটমেন্টটা খুব একটা সাধারণ সর্দি কাশির করি না, কিন্তু 4 স্টেজ ক্যান্সার, হ্যাঁ ওই যে বললাম 7 ঘাটের জল খেয়ে যখন হসপিটাল থেকে তাড়িয়ে দেয় সেই পেশেন্টদেরও দেখতে হয়। কিডনির 2টো ফেল, সুতরাং খুব একটা ছেলে খেলা ট্রিটমেন্ট করি না একদম, যে পেশেন্টগুলোকে নিয়ে ঘাটাঘাটি করি। সোরিয়াসিস, ভেলোর অবধি যাকে বলে দেয় এর কোনো মেডিসিন নেই, বাড়ি চলে যান, ঠিক। চেষ্টা করি, ডাক্তাররা তো সারা যেমন চেষ্টাই করে যায়। কিছু পেশেন্ট এসে বলে গ্যারান্টি দিবেন না ডাক্তারবাবু? হ্যাঁ, আমি কাল থেকে তো মেড ইন চায়না মিনিচার লাইট, এলইডি লাইট বিক্রি করবো, গ্যারান্টি লিখে দেবো, 2 বছরের ওয়ারেন্টি, তারপর রিপ্লেসমেন্ট ইত্যাদি। আমি কি ইলেকট্রনিক জিনিস বিক্রি করছি যে গ্যারান্টি কার্ড দিয়ে দেবো? যান না, কোথায় দিচ্ছে গ্যারান্টি কার্ড দিয়ে করে আসুন, কার্ডটা দেখান আমাকে এসে, আমিও দেবো। কোথাও যদি দেয় গ্যারান্টি কার্ড আপনার চিকিৎসার জন্য, নিয়ে আসুন কার্ডটা, ওটা দেখাতে পারলে আমিও দেবো আপনাকে।
তাহলে জানবো যে হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডের মতো একটা গ্যারান্টি কার্ড দেওয়া চালু হয়ে গেছে, যে ডাক্তার এখন দিচ্ছে গ্যারান্টি কার্ড দিয়ে যে আপনি সেরে যাবেনই, ক্যান্সার সেরে যাবেই। তাই এই সমস্ত যারা কথা বলে, যে ডাক্তাররা বলে, আমি তাদের মনে করি না ডাক্তার, ডাকাত মনে করি। ক্যান্সার সারা ওয়ার্ল্ড বলছে যে সারে না। হ্যাঁ, ভালো রাখতে পারি, ভালো রাখা যায় একটা পেশেন্টকে। কিওর হয়ে গেল না, আবার 10 বছর পর ফিরে আসতে পারে, আসবে। ক্যান্সার থেকে নিস্তার নেই, তার মানে আপনাকে সাবধান থাকতে হবে। আপনি সাবধান থাকলে আরও ফিরল না। এরকম অনেক ঘটেছে আমার এখানে, তো আছে, প্রচুর আছে, ভালো হয়ে গেছে একদম। মাঝের মধ্যে ওরা চেক আপে আসেন, আমারও ভালো লাগে তাদের দেখে, যে ক্যান্সারের মতো একটা যমরাজের দেওয়া অসুখ, সেটা থেকেও মানুষ মুক্তি পেয়েছে। মানে আপনি পেরেছি আমি, তাহলে আর কি চাই বলুন তো? আমার মতো একটা সাধারণ নগণ্য ডাক্তার একটা ক্যান্সার পেশেন্টকে ভালো রেখে দিয়েছি, তাকে আর জ্বালা ব্যথা যন্ত্রণা পাড়ার ফ্যামিলির পরিবারের কেউ বলে না ওটা ক্যান্সার পেশেন্ট, আর হসপিটালে যেতে হয় না, ভালো আছে। তাহলে এর থেকে আর কি চাওয়ার আছে? আমার জীবনের পাওয়া হয়ে গেছে, আমার কোনো আক্ষেপ নেই। যে পেশেন্টের রেজাল্ট দিয়েছি, বাই হার্ট ট্রিটমেন্ট করে এসেছি, রেজাল্ট দিয়েছি। সবাইকে সারিয়ে ফেলবো সেটা তো সম্ভব নয়। ওটা মহাপুরুষরা পারতেন, গড জিসাস পারতেন, রামকৃষ্ণদেব পারতেন, গুরু নানক পারতেন। সাধারণ মানুষ সম্ভব না। তাই অনেকে বলে ডাক্তারবাবু ভগবান ভাবি আপনারে, প্লিজ ওইসব বলে ক্ষতিরাম বানাবেন না। আমি খুব বাস্তববাদী। আমি যে ওষুধটা দিচ্ছি আর যে নিয়মবিধি লিখে দিচ্ছি, ওইটা মেনে চলুন, আপনি সত্যিই ভালো হয়ে যাবেন। একটা মানুষকে ভগবান ভেবে কোনো লাভ নেই, বিশেষ করে আমাদের মতো নগণ্য মানুষ যারা মহাপুরুষ আছে, এখনো তো পৃথিবীতে আছে মহাপুরুষ, নেই? ওনারা ভগবানের অংশ, ঠিক? তাহলে আয়ুর্বেদ টপিকটাই এটাই ভগবানের অংশ তো নয়। প্রকৃতি কার সৃষ্টি করা? ঈশ্বর, আল্লাহ, তাদের গড যারা ছিলেন তাদের। তাহলে সেই প্রাকৃতিক জিনিস নিয়ে চিকিৎসা করা হচ্ছে, মানে এ তো ঈশ্বরেরই দান। যারা মন দিয়ে করবে তারা কাজ পাচ্ছে। কে বলেছে? সবাই কি খারাপ আছে নাকি? আমার যারা চেম্বারে পেশেন্ট আসে, নতুন যারা আসছেন, তারা পুরনো পেশেন্টদের জিজ্ঞাসা করেন আপনি কদিন দেখাচ্ছেন? ও দিদি ভাই কদিন দেখাচ্ছেন? এই ডাক্তারবাবু, ডাক্তার সেন টিভিতে দেখছিলাম তাই আইসি। তো আপনি কি ভালোই গেছেন? ভালো আছেন আপনি? কই আপনাদের কি খারাপ বলেছে? না, আমার কিন্তু কাজ হয় না, একদম কাজ হয় না বলেছে। এইটুকু হলেও রেজাল্ট পেয়েছে। নীল না, হয়নি, হয় না। তাই বারবার বলা যে আপনার যদি সত্যি ইচ্ছা হয় যে হ্যাঁ আমি রোগটা সারিয়ে চলে আসি, তাহলে আসুন, অলওয়েজ ওয়েলকাম, চলে আসুন। এত বছর ধরে ট্রিটমেন্ট করছে, অচেনা আমি নই। আর নতুন গজিয়ে ওঠা না, এই বোধহয় এই তো 2023 সাল থেকে টিভিতে আসছেন, না 23 বছর ধরে টিভির পর্দায় আসছে। পশ্চিমবাংলার কোনায় কোনায় লোক চেনে, না আসুক আমার কাছে, চেনেন, ঠিক? নেক্সট যাই। তাহলে পেটে জ্বালা হচ্ছিল, সেখানে ছিলাম আমরা। এই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অংশ, হজমে অংশগ্রহণ করে এরা। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, গল ব্লাডার, লিভার, বোথ লোব অ্যান্ড স্টমাক। প্যানক্রিয়াসটাকে দেখা যাচ্ছে না, দেখা যায় না এইভাবে সামনে থেকে। তো এনারা আমাদের হজমে অংশগ্রহণ করে। এনাদের মধ্যে একজন খারাপ হয়ে গেলে আপনার হজম হবে না। মানে যত দামি খাবার খান না কেন, মানে আপনি রাইস ব্যানে রান্না করুন আর অলিভ অয়েল দিয়ে রান্না করুন, আপনি হজম করতে পারবেন না যদি এদের মধ্যে কেউ একজন খারাপ হয়ে যায়। তার মানে এদেরকে রিপেয়ার করতে হয়। রিপেয়ারটা হবে কিভাবে? এই পঞ্চকর্মার মাধ্যমে। বোঝাতে পারছি? নেক্সট। ইস, একদম ইচ্ছা করছে না, খাবার আনবে না, এরকম আপনার সাথে হয়। আপনার খেতে ইচ্ছা করছে না, বুঝ বাবা এই দেখ চিকেন তন্দুরি আনছি, খা একটু। বাবা না খেলি কি এবারে শরীরে মাংস নাই, তোর মাংস খা। বাবা ও লিভারটা ভালো নেই, খাবার ইচ্ছা নেই, আপনি কেন জোর করছেন? এরকম অনেক আছে। আপনার বাড়ির ছোট বাচ্চাগুলোর একই অবস্থা, লিভার তার ভালো নেই, জোর করে খাবার বকাঝকা করলে হবে? কতবার বলেছি ছোট বাচ্চাটিকে দুধ বন্ধ করুন, বলে দুধ খাবি না তো বাচ্চা বড় হবে কি করি? কি কথা কইছেন আপনি? দুধটা বন্ধ করে দিন, ওই বাচ্চা চেয়ে খাবার খাবে। আরে দেখতে দোষ কি? 15 দিন বন্ধ করে দেখুন না। আপনি যে দুধ খাচ্ছেন ওটা দুধ নয়, দুধের মতো। কতবার বোঝাবো? আমি তো ঘরে বসে 4 দেওয়ালে লেকচার দিচ্ছি না, একটা ওপেন টিভিতে, মিডিয়াতে বলছি। যেটা দুধ হিসেবে বাচ্চাকে খাওয়াচ্ছেন প্যাকেটে করে এনে,
ওটা দুধ নয়, দুধের মতো। আপনি যে দুধ ছোটবেলায় খেয়েছিলেন সেটা নয়, তাহলে কি করে হবে? দীর্ঘদিন এই কেমিক্যাল দিয়ে তৈরি করা দুধ খেতে খেতে বাচ্চাটির লিভারটা ইনটেক করার ক্ষমতাটা চলে যাচ্ছে খাবার। বাচ্চার দোষ কোথায়? দোষী তো আপনি, মায়ের দোষ। মা পছন্দ করেছে না ডবল টোনের দুধ খাওয়াতে হবে বাচ্চাটার। কেন হারকিউলিস হবে? ভাতের মার খাওয়ান, হরলিক্স কমপ্লান খাওয়াতে হবে না, ভাতের মার খাওয়ান, অনেক তাকত পাবেন। তাহলে কি দেখছেন এখানে? যে লিভার ডিসঅর্ডার হয়ে গেলে আপনার ভালো মন্দ খাবার, চিকেন তন্দুরি দিলেও আপনার খেতে ইচ্ছা করবেন না। এই পেশেন্টগুলোর এই বামন যেটা দেখাচ্ছি আমি খুব দরকার। লিভারের এই অবস্থা হয়ে গেছে, যদি একদম বিগিনিং স্টেজ হয় লিভার সিরোসিস, আপনি বামন অ্যান্ড বিরেচনা দুটোই করে দেখুন, আপনি রেজাল্ট পাবেনই আপনি রেজাল্ট। কারণ এখন পঞ্চকর্মা কিন্তু ডেলি চলছে, রানিং। কিন্তু এখন যাদের নাম লেখানো আছে বা যারা করাতে চাইছেন, একবার যাচাই করতে দোষ কোথায় আছে। তো এখানে ডক্টররা আছে, নিচে এসে কথা বলুন, আপনারা হসপিটালে এসে কথা বলুন, বারাসাত শিশির কুঞ্জের। আচ্ছা, যারা একটু রঙিন জলে হাবুডুবু খেতে ভালোবাসেন তাদের জন্য অ্যালকোহলিক লিভার ডিজিজ, এএলডি, মানে 12টা 5 আপনার লিভারের। সন্ধে হলেই বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, যারা এই গানটা করেন তাদের কপালে অনেক দুঃখ আছে। তৈরি থাকুন, বাড়ির লোককে জানিয়ে রাখুন, আমার জন্য ওই বালিশের তলায় কিছু টাকা রেখে দিও, যে কোনো দিন আমি হসপিটালে চলে যেতে পারি, নাহলে টেঁসে যেতে পারি। শোনেন তো এই কথাগুলো? ঠিক। তাহলে কেন খাচ্ছেন রোজ? কি পেয়েছেন মদের মধ্যে? বলছে মদেই বল দুধে দুর্বল। কেন এত মদ খাওয়া কিসের জন্য? আপনি কি নবাব সিরাজদৌল্লা? এত টাকা আপনার, রোজ মদ খেতে হবে? না ডাক্তারবাবু, আমি তো রোজ খাই না, আমি একদিন খাওয়াই, বাকি দিন আবার সব বন্ধুরা আছে তারা খাওয়ায়। বাহ, ক্ষতিকার হচ্ছে আপনার। তো মনে হচ্ছে আপনাকে একবারে মাল্টিভিটামিন খাওয়াচ্ছে। কবে ছাড়বেন? অকেশনে খান না। না ডাক্তারবাবু, মনে খুব দুঃখ। কিসের দুঃখ? আপনি কিসের দুঃখ? খালি অজুহাত, মানে কোনো একটা অজুহাত দিলেই হলো। বুঝছে, তোর বাড়িতে আজকে বাচ্চা হলো, তোর ছেলে হয়েছে, আবার চল একটু পার্টি করি। ঠিক আছে, বাড়িতে ছেলে হয়েছে, পার্টি হোক, এটা আনন্দের, ঠিক আছে, মেনে নিলাম। বন্ধুর বাবা মারা গেছে, বলছি দেখ তোর বাবাটা মারা গেল, আমাদের খুব কষ্ট হচ্ছে, একটু মদ খাইয়ে দিয়ে পার্টি হোক একটু। এলো কি বন্ধু? আই হ্যাভ নো অ্যান্সার, মানে বুঝে উঠতে পারি না কি ধরনের বন্ধু এরা। মানে সবেতেই পার্টি, সব। একদিন এই পার্টি করতে করতে দাঁত কপাটি খুলে যাবে, যে সব বন্ধক দিতে হবে। কেন? অকেশনালি হোক না। না, সকালবেলা ডাক্তারের চেম্বারে রুগী গেছে, লিভার খুব খারাপ। ডাক্তারবাবু জিজ্ঞেস করছে, কি মদ চলে রোজ? বলছে হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কি আনতে দিচ্ছেন এখন? মানে ডাক্তারকে এসে বলছে রুগী, এরম রুগীও আছে। বৃষ্টি হলে খাই আর বৃষ্টি না হলে খাই, আর খাই না, এই দুটো দিনই খাই বছরে। কেন? কত টাকা ব্যাংকে আছে আপনার? রোজ মদের পেছনে পয়সা খরচ করে দিতে হবে। বাড়ির বাচ্চাদের জন্য, নিজের স্ত্রীর জন্য তো অনেক কিছু কিনে নিয়ে যেতে পারতেন, নিয়ে তো যান না। কেন যান না? হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তাই যারা মদের নেশায় মশগুল আছেন তাদেরকে বলছি, বেঁচেও তো থাকতে হবে নাকি? তাই সময় করে একদিন এসে, যারা আমার পশ্চিমবাংলার মাতাল কমিটি অ্যাসোসিয়েশনের সদস্য, তাদেরকে বলছি হাত জোর করে, অন্তত বছরে 4টে দিন, না হলে 6 মাসে 4টে দিন এসে বামন আর বিরেচনা এই দুটো পঞ্চকর্মা থেরাপি করে যান।
আপনার সব পাপ ক্ষয় হয়ে যাবে, অ্যাসিওর দিচ্ছি। কারণ ভেতর থেকে টক্সিন পুরো বেরিয়ে যায় এই থেরাপির পর। পেটে এবং লিভারের ভেতরে কোনো টক্সিন থাকে না, মদ কিন্তু একটা টক্সিন হিসেবে রয়ে যায়। ঠিক, আমার মনে হয় এরকম ভালো প্রস্তাব কেউ দেয়নি এর আগে। দিয়েছে আপনার বাবা মারাও দেননি, তারা তো বলে এই খেয়ে ঘরে ঢুকবি না, একদম চৌকাটে আসবি না, বলে তো। আমি বলছি না আপনি খান, পাপ করছেন যেরকম প্রায়শ্চিত্তটাও করুন, করুন। আমরা খুলে রেখেছি তো দরজা, অলওয়েজ ওয়েলকাম লেখা আছে ওখানে। বঙ্গীয় মাতাল কমিটি অ্যাসোসিয়েশনের সদস্য যারা, তাদের জন্য আবার ছাড় দেওয়া হচ্ছে নতুন বছরে। কিন্তু করুন, বেঁচে থাকতে হবে তো, এটা ভাবুন, সুস্থভাবে বেঁচে থাকতে হবে তো। এই যে এত মদের নেশা করেন, এতে কি হয়? লিভারটা আস্তে আস্তে ডিসঅর্ডার হচ্ছে, ড্যামেজ হচ্ছে, আপনার খিদে আস্তে আস্তে কমে যাচ্ছে, হাত পা মুখ ফুলে যাচ্ছে, শরীর রোগা হয়ে যাচ্ছে, পেটটা বড় হয়ে যাচ্ছে। যখন এইরকম চেহারা দেখবেন কারোর, যে গোটা বডি রোগা আর পেটটা বড় হয়ে গেছে, ওনার ঘন্টা বেজে গেছে, বেজে গেছে ঘন্টা। আমার মনে হয় এত ডিটেলে কেউ আলোচনা করবেন। এগুলো সিমটমগুলো বলে দিচ্ছি, যেগুলো দেখে আমরা বুঝতে পারি। রাস্তায় এরকম অনেক লোককে দেখি, ভালো করে হেঁটে বাড়ি যেতে পারছেন, খাইনি সে, নর্মাল হেঁটে যাচ্ছে, তাও টলতে টলতে, মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, হয়ে যাচ্ছে। এই মানুষগুলোর জন্য বঙ্গীয় মাতাল কমিটি অ্যাসোসিয়েশনে যারা নাম লেখানো আছে, তাদেরকে বলছি, আপনারা এসে যদি এখানে থেরাপিতে আসেন, পঞ্চকর্মা থেরাপিতে, আপনাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে আমার তরফ থেকে। ক্লিয়ার? নেক্সট টপিকে যাই, চলুন। আজকে বিরেচনাটা বলে না, সবটা হবে না, শুধু শুনিয়ে রাখি। হোয়াট ইজ বিরেচনা? Virechana removes pitta toxin from body. Safe procedure, no side effect. Benefit কি? Help to root out chronic liver disease, chronic fever, diabetes, asthma, acidity, gastritis, এই সমস্ত প্রবলেমগুলো বামন আর বিরেচনা একসঙ্গেই পরপরই করানো হয়। আগে বামনে হবে, তারপর বিরেচনা হবে, কিন্তু দুটো একসঙ্গে করালে বেটার। দুটো দুটো চারটে নিন এই মাসে, আবার নেক্সট মান্থে আবার দুটো দুটো চারটে নেবেন। এইভাবে মাস তিনেকের জন্য নিন। আপনার পেট থেকে, পেটের যাবতীয় সমস্যা ছিল সব রিমুভ। পেট ভালো যার, কপাল ভালো তার, লটারিও লেগে যাবে। যার পেট ভালো, তার পকেটে টাকা না থাকলেও দেখবেন সে খুশি। যার পেট ভালো নেই, তার পকেটে লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তবু মুখটা দেবেন বাংলার 5-এর মতো করে। কেন? কি হয়েছে রে? পকেটে এত টাকা, তো তোর ব্যাংকে এত টাকা, এত সোনাদানা পরে থাকিস, মুখটা বাংলার 5-এর মতো করে ঘুরে বেড়াস কেন? বলছে আমাশার দোষ ভাই, কিছু খাইতে পারি না, আর খাই নিলেও হজম হয় না। তাহলে যে হজম করতে পারে না, যে খেতে পারে না, তার পকেটে লাখ টাকা, ব্যাংকে কোটি টাকা থেকে লাভ কি? আমাকে বোঝান তো, তাই না? পেটটাকে ভালো করুন, সব শরীর, গোটা শরীরটা ভালো থাকবে। এমনকি যাদের মির্গি রোগ আছে, এপিলেপসি, আমি এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি। আমার কাছে প্রচুর পেশেন্টরা আসে, এই এপিলেপসি, মির্গি রোগী, হঠাৎ হঠাৎ ফিট হয়ে যাওয়া। তারা সর্বদাই বলে এটা যে মাথা থেকেই হয়, শুধু না, এই কনভালশনটা পেট থেকে শুরু করায়, পেট থেকে শুরু করায়। কোনো জায়গায় আমার নেগেটিভ দেখাতে পারবেন না। আমি কিন্তু ওই যে বলি, আমি শোয়ে আপনাদের সঙ্গে হাসি মজা সবটা করি, বাট যেটা বলে দিই লজিক্যালি, এভিডেন্স নিয়ে, উইদাউট এভিডেন্স না। এটা শুধু মাথা নিয়ে, মাথার এত বড় বড় সিটি স্ক্যান হচ্ছে, এমআরআই হচ্ছে, ইইজি টেস্ট হচ্ছে, সব করছে, সব দেখাচ্ছে, নর্মাল স্টাডি। আরে বাবা, ওটা মাথার প্রবলেম নয়, ওখানে মাথা থেকে হচ্ছে না, ওটা পেট থেকে শুরু করায়। ওটা ইনডাইজেশন, স্ট্রাইকটা গিয়ে মাথা হিট করছে, ওখানে গিয়ে হিট করছে মাথায় অবশ্যই। যা যে এপিলেপসি রোগীর অ্যাসিডিটি হয় না, গ্যাস অম্বল হয় না, পটি ক্লিয়ার, পেট একদম ভালো, তার কনভালশনও হবে না। দেখবেন বছর পর বছর ভালো আছে, বলছে সেই তো 2 বছর আগে একবার হয়েছিল স্যার। আর যাদের পেট ঠিক নেই, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সপ্তাহে সপ্তাহে ফিট হয়ে যায়। এই রোগীরাও এসে যোগাযোগ করুন, বামনা অ্যান্ড বিরেচনা। আজকে আর বাকি 3টেতে গেলাম না, কেন আরও আছে এখনো। আমি প্রতিদিন, আগামীকালকেও আসবো, পঞ্চকর্মাই হবে।
তাই আপনাদের জানিয়ে রাখলাম পঞ্চকর্মা চলছে, রানিং। এখন একটা সুবিধা, খুশির খবর, এখানে এখন প্রতি মাসেই 15 দিন করে হবে, প্রতি মাসেই। এটা আমরা বাড়াবার চেষ্টা করছি যে 30 দিনে 30 দিন হোক, প্রতি মাসেই এটা হবে। এখন আপাতত আমরা 15 দিন করে শুরু করেছি, আরও আমাদের সেটিং চলছে, আরও ভালো করে করানো যায় কিভাবে, ঠিক তো সেই জন্যই বলছি। যে যদি ইচ্ছা হয়, আপনি তো এরকম কত নতুন খাবার আপনি নাম জানেন না এখনো অব্দি, আমিও তো জানি না, সব ফাস্টফুড বেরিয়েছে, খেয়ে টেস্ট করে দেখেন তো। নয় বামনা বিরেচনাটা আপনি শোনেননি, গুগলে ঘেঁটে নিন পঞ্চকর্মা কি। যদি আপনার মনে হয় হ্যাঁ এই থেরাপিটা করলে আপনার পেটের থেকে যা যা রোগ তৈরি হয়ে আছে আপনার শরীরে সব চলে যাবে, তাহলে করুন। ডায়াবেটিস রোগীরাও করতে পারছেন, যারা ইনসুলিন নিচ্ছেন বামনা বিরেচনা এসে করান, দেখুন রেজাল্ট দেখুন। আর ডায়াবেটিস রোগীদের জন্য আর একটা কথা বলে দিই, একটা নতুন সলিউশন বানিয়েছে, এটা সুগার রোধী, এটা একটা লোশন, সুগার রোধী, মাথায় রেখে দিন, সুগার রোধী। এই লোশনটা মজার জিনিস, যারা ডায়াবেটিক পেশেন্ট হাতে করে নিয়ে পায়ে চেটে ঘষতে থাকবেন। কতক্ষণ ঘষবেন? যতক্ষণ না জিভটা তেতো না হয়ে যাচ্ছে। পায়ে চেটে ঘষতে ঘষতে জিভটা তেতো হয়ে গেলে ছেড়ে দিন। এরকম ভাবে আপনি মাসখানেক করুন, 1 মাস মাত্র, রোজ করবেন, এমন কিছু দামও না এটা। দেখুন আপনার ডায়াবেটিস নর্মাল হয়ে যাচ্ছে, ইনসুলিন দেওয়া রোগীরাও। এটাও একটা থেরাপি, নিজেরা বাড়িতে করবেন। যারা ডায়াবেটিস রোগীরা আছে এইটা এসে কিনে নিয়ে যান, নাম বলে দিচ্ছি সুগার রোধী লোশন। এইটা পায়ের চেটোয় বাঁ হাত দিয়ে ডান পায়ে আর ডান হাত দিয়ে বাঁ পায়ের চেটো কোলের ওপর তুলে নিয়ে বসে বসে ঘষতে থাকুন টিভি দেখতে দেখতে। যখন জিভটা তেতো তেতো অনুভব হবে ছেড়ে দিন, এরকম ভাবে 30 দিন, আপনার ডায়াবেটিস নীল হয়ে যাবে। কে বলেছে আমরা চেষ্টা করছি না? বিনা ইনসুলিনে বাঁচাবো প্রতিটা লোককে। যদি আপনারা চান, এই জায়গায় গ্যারান্টি দিতে পারি। 100 ডেজ টাইম দিয়েছি তো, আমার ইউটিউবে আছে, গিয়ে দেখুন। আর যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদেরকে একটা অনুরোধ, প্লিজ ইউটিউবে যান, গিয়ে মায়া টিভি টাইপ করুন, MAYA TV, এই লোগোটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই লোগোটা দেখতে পাবেন, মায়া টিভির লোগো এটা। গিয়ে ওখানে ক্লিক করে দিন, ইউটিউবে সব আসবে, ভিডিওতে ক্লিক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। নতুন কোনো টপিক শো এলেই আপনার মোবাইল নোটিফিকেশান দেবে। আমি লাইভে টিভিতে আসলেই আপনার মোবাইল বলবে আমি টিভিতে এসেছি এখন। ওই জন্য সাবস্ক্রাইবটা করে রাখুন। অ্যান্ড্রয়েড আছে, 1 মিনিটের ব্যাপার তো। আগে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে মায়া টিভিতে যান, মায়া টিভিতে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। প্রচুর এরকম অনুষ্ঠান পাবেন, যারা ছোট্ট ছোট্ট এক একটা লাইন এক একটা মানুষ জীবন বাঁচিয়ে দিয়েছে, যারা মন দিয়ে শুনেছে। ভগবানের প্রসাদ খাবার পর কেউ মাথায় পৌঁছে আর কেউ প্যান্টের পিছনে পৌঁছে তো দুজনের ফল কি একই রকম হবে? না, দুরকম হবে। আপনি মন থেকে ভক্তি ভরে আয়ুর্বেদকে যতটা নেবেন ততটাই রেজাল্ট পাবেন। সেটা আমি কেন, যে কোনো আয়ুর্বেদিক ডক্টরের কাছে যান, বাই হার্ট নিতে হবে মন থেকে। না হলে ওইসব হাজার হাজার টাকা দেয়া বড় বড় ডাক্তার আপনাদের, তাদেরও দৌড় কতটা আমরাও জানি। আমরা একদম ঘাস কেটে এখানে আসিনি 23টা বছর ধরে। আমরাও একটা গভর্নমেন্ট হসপিটালের সঙ্গে যুক্ত, আমরাও একটা প্রাইভেট হসপিটালের সঙ্গে যুক্ত, এক একটা ডিস্ট্রিক্টে এক একটা বড় বড় চেম্বার। ঘাস কেটে আসেনি, তাহলে এত রুগী এসে দেখাতো না এতগুলো বছর ধরে। পুজোর আগের মতো যদি ফাটকা বিজনেস হতো এটা যদি, তাহলে এত হাজারে হাজারে কাতারে কাতারে লোক আসতো না। তাই ক্ষমা করবেন, আজকে কারোর সঙ্গে ফোনে কথা বলা গেল না, কিন্তু ভালো একটা টপিক ছিল, যেটা ক্লিয়ার হলেন। যারা ডায়াবেটিস রোগী, পেটের প্রবলেম, আসতে পারেন পঞ্চকর্মায়। আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। শুভরাত্রি।